বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা হাবিবুর রহমান সেনাবাহিনীর একজন হাবিলদার, মাতা মালেকা বেগম গৃহিণী। সপরিবারে থাকেন কুমিল্লা সেনানিবাসে। সরকারি ছুটি ছাটায় হাবিবুর রহমান যখন গ্রামে আসেন তখন তার সাথে থাকে স্ত্রী মালেকা বেগম ও দুই সন্তান মোস্তফা কামাল এবং মোস্তাফিজুর রহমান। স্কুলের পড়াশোনার চেয়ে মোস্তফা কামালের ভালো লাগে সৈনিকদের কুচকাওয়াজ, মার্চ পাস্ট। আর অন্য সৈনিকদের মতো একজন দীপ্ত সৈনিক হওয়ার জন্য নিজে নিজে তৈরি হতে থাকেন। ফলে ২০ বছর বয়সে মোস্তফা কামাল একদিন কাউকে না জানিয়ে বাড়ি থেকে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিরুদ্দেশের দিনগুলিতে তিনি যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৬৮ সালে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তার চাকরি চূড়ান্ত হওয়ার পর পিতামাতা তার সন্ধান পান। স্বাধীনতার দাবিতে সারা দেশ উত্তাল, প্রতিটি সেনানিবাসে থমথমে অবস্থা। বাঙালি সামরিক অফিসারদের চেয়েও অধিক ক্ষুব্ধ উত্তেজিত ছিল বাঙালি সিপাহীরা। মোস্তফা তখন ২৪ বছরের দীপ্ত তরুণ। রেডিওতে শুনেছেন ৭ মার্চের বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণ। স্বাধীনতার স্বপ্নে তার দু চোখ জ্বলে ওঠে। সে সময় ঘরে ছিল তার তরুণী বধূ, শিশুপুত্র। সকলের মায়া ত্যাগ করে দেশ ও স্বাধীনতার এক বিপুল প্রেমে যোগ দেন ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে। মেজর সাফায়াত জামিল কিছু সংখ্যক বাঙালি অফিসারের সহায়তায় ২৭ মার্চের সকালবেলা ব্রাহ্মণবাড়িয়ার সে সময়ের অবাঙালি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির হায়াত খান এবং সমস্ত পাকিস্তানি অফিসার ও জওয়ানদের নিরস্ত্র করে বন্দী করে ফেলেন। মুক্তিবাহিনী কৌশলে পশ্চাৎপসরণ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলপথ ধরে চলে এলো আখাউড়ায়। এই আখাউড়াকে কেন্দ্র করে নতুনভাবে মোট ৩টি প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলা হয়। তিতাস নদী ব্রিজে, আখাউড়ার দক্ষিণে গঙ্গাসাগর এবং তার উত্তরে দরুইন গ্রামে। ইতিমধ্যে মোস্তফা কামালের সাহস, বুদ্ধি ও কর্মতৎপরতা মুগ্ধ করে মেজর সাফায়াত জামিলকে। তিনি তাকে ২ নং প্লাটুনের ল্যান্স নায়ক নির্বাচিত করেন। সে অনুসারে মোস্তফা কামাল ১০ জন সৈন্যের সেকশন কমান্ডার হন। এই ২ নং প্লাটুনকেই দরুইন গ্রামের নিরাপত্তা ঘাঁটির দায়িত্ব দেওয়া হয়। ১৮ এপ্রিল ভোরবেলা আকাশে উড়ে এলো এক কালো মেঘের রাশি। ঈশান কোণ থেকে আসতে লাগলো শীতল বাতাস। মুক্তিযোদ্ধারা মনে মনে ভাবল, আসুক মেঘ, বৃষ্টিতে ভাসিয়ে দিক সব, তাহলে হয়তো শত্রুরা একটু দমে যাবে। সকালটা একরকম নির্বিঘ্নেই কাটল। পাকিস্তানি বাহিনী কোন রকম গোলাবর্ষণই করল না। শুধু কয়েকটা হেলিকপ্টার উড়ে গেল উজানিশ্বরপুরের দিকে। খাবার এলেও মোস্তফা পরীক্ষা থেকে উঠে এলেন না। প্লাটুনের সবাই একে একে খাবার নিয়ে গেল। তিনি এলএমজি হাতে নিজের ট্রেন যে অতন্দ্র অনড়।
আশুগঞ্জের ঘাঁটির পেছনেই হেলিকপ্টার দিয়ে অসংখ্য পাকিস্তানি সৈন্যকে নামানো হলো। বেলা 11টা। পাকিস্তানি বাহিনী গোলাবর্ষণ শুরু করে, কিন্তু বৃষ্টিকে অবজ্ঞা করেই এগিয়ে এলো। আধ ঘন্টার মাঝে অবস্থান নিল মোগরাবাজার ও গঙ্গাসাগর। 11:30টায় এই দুটো অবস্থান থেকে আসতে লাগলো অনবরত গুলির ধারা। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে কিছুই ছিল না। তার উপর আবার একটা গুলি এসে বিঁধল গানার। বেলা 12টায় আক্রমণ হলো তীব্রতর। পশ্চিম থেকে পাকিস্তানি বাহিনী সরাসরি আক্রমণ করে বসল। পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক বেশি, তাদের সঙ্গে ছিল বিপুল অস্ত্রের ভাণ্ডার। তারা দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিক থেকে দরুইনকে প্রায় ঘিরে ফেলল। এই অবস্থায় কৌশল গ্রহণ করতে হলো প্রথমত সামনাসামনি যুদ্ধ করে মৃত্যুবরণ করা, দ্বিতীয়ত পূর্ব দিকে পশ্চাৎপসরণ করে নিরাপদ আশ্রয় চলে যাওয়া। পশ্চাৎপসরণের সিদ্ধান্তই অধিক যুক্তিযুক্ত মনে হয়ে পড়ে, কিন্তু পিছু হটতে হলেও তো কিছুটা সময় দরকার। মোস্তফা নির্দেশ দিলেন সবাইকে পিছু হটার জন্য। মোস্তফা বললেন, কেউ একজন কাভারিং ফায়ারের দায়িত্ব না নিলে বাকি সবাইকে মরতে হবে, আর সেকশন কমান্ডার হিসেবে এটা আমারই দায়িত্ব। মোস্তফা কামালকে দুর্গের মধ্যে রেখেই বাকিরা খুব সাবধানে পিছু হতে লাগলেন। মোস্তফা অনবরত গুলি চালাতে লাগলেন শত্রুদের মধ্যে। তার গুলির তোড়ে হানাদার বাহিনী এগোতে গিয়ে থামতে বাধ্য। এবার অন্য মুক্তিযোদ্ধারা তাকে সরে আসার জন্য অনুরোধ জানান, কিন্তু মোস্তফা মনস্থির করে ফেলেছেন। তিনি অনর অদম্য, নিজেই এক বিশাল দুর্গম দুর্গ, তাকে ভেদ করবে একমাত্র মৃত্যু। ক্রমাগত গুলি চালাতে লাগলেন শত্রুর ওপর। এই উদ্দীপ্ত তারুণ্যের প্রতি তেজি সংগ্রামী মানুষটি নিজে পরীক্ষার মধ্যে দাঁড়িয়ে গেলেন। একাই গুলি চালাতে লাগলেন উত্তর, দক্ষিণ, পশ্চিমে। কিন্তু এক সময় তার গুলি ফুরিয়ে গেল। হানাদার বাহিনী ত্রিমুখী আক্রমণে তাকে ঘিরে গুলি চালাতে লাগল। হঠাৎ তিনি গুলিবিদ্ধ হন। নিজের পরীক্ষাতেই ঢলে পড়েন তিনি। তার এমন বীরত্বের কারণে অন্য সহযোদ্ধারা বেঁচে রইলেন আগামী সময়ে যুদ্ধের জন্য। হানাদার বাহিনী যখন ট্রেঞ্চে প্রবেশ করে, তখনও হয়তো মোস্তফার দেহে প্রাণ ছিল। বর্বর হানাদাররা বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হয়তো তাকে হত্যা করেছে। তার অদমনীয় মানসিক দৃঢ়তা ও নিজেকে বিলিয়ে দিয়ে অন্যদের বাঁচিয়ে দেওয়া মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অমর গাথা। আর এজন্যেই তিনি পেয়েছেন বীরশ্রেষ্ঠের মর্যাদা।